2023 সালের অক্টোবরের সেই রাতটার কথা ভাবলে আমার আজও শ্বাস আটকে আসে। মাঝে মাঝে রাতে যখন হঠাৎ ঘুম ভেঙে যায়, পুরো শরীর ঘামে ভিজে থাকে, তখনও মনে হয় আমি যেন ওই গভীর অন্ধকার জঙ্গলের রাস্তাতেই আটকে আছি। মনে হয় যেন এই তো সেদিনের ঘটনা। আমি বুঝতে পারছি তোমার গলাটা কেমন কাঁপছে। আসলে যে ভয়াবহ ট্রমাটা তুমি আর দীপ্তি বয়ে বেড়াচ্ছ, সেটা তো সহজে ভোলা সম্ভব নয়। কিন্তু এই দুঃস্বপ্নের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? সেই সময় সিকিমের পরিস্থিতি ছিল আক্ষরিক অর্থেই ভয়াবহ। সাউথ লোনাক লেক, মানে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5200 মিটার উঁচুতে, হঠাৎ করে লেকটা এক ভয়ঙ্কর রূপ নিয়েছিল। প্রলয়ঙ্করী বন্যা আর ভূমিধসে সিকিমের বিস্তীর্ণ এলাকা যেন কয়েক মুহূর্তে মুছে গিয়েছিল মানচিত্র থেকে। হ্যাঁ, টিভিতে দেখেছিলাম আমরা, পুরো বিধ্বস্ত অবস্থা। ঠিক, চারদিকে শুধু ভাঙা রাস্তা, ভেসে যাওয়া বাড়িঘর আর স্বজন হারানো মানুষের কান্না। এনডিআরএফ আর সেনাবাহিনী দিনরাত এক করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছিল। তো ধীরে ধীরে যখন জনজীবন আবার একটু ছন্দে ফিরতে শুরু করল, তখন নর্থ সিকিমের রাস্তাও সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো। আর ঠিক সেই সময়ে আমি আর আমার স্ত্রী দীপ্তি একটা লম্বা বাইক যাত্রায় বের হই। বন্যার পরপরই ওই রাস্তায় যাওয়া? এমনিতেও পাহাড়ে ওই সময় একটা অদ্ভুত থমথমে নিস্তব্ধতা থাকে। চারপাশের ধ্বংসস্তূপ দেখে তো এমনিতেই মনের ভেতরে একটা ভয় কাজ করার কথা। হ্যাঁ, কিন্তু তখন আমাদের মাথায় অন্য ভূত চেপেছিল। আমাদের বাইক ছিল ডমিনার 400, পুরো রাইডিং গিয়ার, বাইক ভর্তি জিনিসপত্র নিয়ে ভোর 4টের সময় আসানসোলের একটা হনুমান মন্দিরে পুজো দিয়ে আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দিই। তখনও ঘুণাক্ষরেও টের পাইনি যে এই যাত্রাটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের দিকে নিয়ে যাচ্ছে। বাপরে! তো শুরুটা কেমন ছিল তোমাদের? মানে প্রথম দিকের রাস্তা তো ঠিকই ছিল নিশ্চয়ই। প্রথম দিন আসানসোল থেকে পুনকা, কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি পৌঁছাই, প্রায় 460 কিলোমিটারের একটানা পথ। শিলিগুড়িতে রাত কাটিয়ে পরদিন নামচি হয়ে রাবাংলা। প্ল্যান ছিল তৃতীয় দিন গ্যাংটক পৌঁছে নর্থ সিকিমের পারমিট নেব, কিন্তু এই টানা 3 দিনে আমরা প্রায় 700 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছিলাম। 700 কিলোমিটার টানা বাইক চালানো তো ভীষণ ধকেলের ব্যাপার। সেটাই, পাহাড়ি রাস্তায় এত লম্বা সময় বাইক চালানোর পর গ্যাংটকে পৌঁছানোর সাথে সাথে আমার ডান কাঁধে এক মারাত্মক যন্ত্রণা শুরু হয়। মানে মনে হচ্ছিল কাঁধের পেশিতে কেউ যেন ধারালো ছুরি বসিয়ে রেখেছে। আমি আর পারছিলাম না। আমি দীপ্তিকে বলি, গ্যাংটকে 2 দিন বিশ্রাম নিয়ে আমরা আসানসোলে ফিরে যাব। দীপ্তি রাজি হয়েছিল? ও তো নর্থ সিকিম যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছিল। কথাটা শোনার পর ওর মুখটা একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ও বরফ দেখবে বলে, গুরুদংমা লেখে যাবে বলে কতটা যে উত্তেজিত ছিল সেটা আমি জানতাম। আমরা যখন হোটেলের ঘরে বসেই আলোচনা করছি, ঠিক তখনই পারমিট অফিস থেকে ফোন আসে। টাইমিংটা দেখো, কি বলল ওরা? অফিসার জানান যে পরদিন নর্থ সিকিমের রাস্তা খুলছে, আমরা যেন পারমিট সংগ্রহ করে নিই। কথাটা শোনা মাত্রই দীপ্তি আনন্দে চিৎকার করে ওঠে, কিন্তু পরক্ষণেই আমার কাঁধের দিকে তাকিয়ে ওর মুখটা আবার ম্লান হয়ে যায়। ওর নিচু গলায় বলে, ঠিক আছে, তোমার শরীর খারাপ লাগলে আমরা বাতিল করে দেব। ওর মুখের ওই নিরাশাটা হয়তো তুমি মেলে নিতে পারোনি। একদমই তাই। ওর ওই মুখটা দেখে আমি আর না বলতে পারিনি। আমি বলেছিলাম, কোনো ব্যাপার না, আমি ঠিক সামলে নেব। কিন্তু এই একটা ছোট্ট, একটা সাময়িক আবেগ যে তোমাদের মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দেবে, সেটা তো তখন বোঝার কোনো উপায়ই ছিল না। এরপর কি হলো? পরদিন সকাল 9:30টায় আমরা গ্যাংটক থেকে লাচেনের দিকে রওনা দিই। গুগল ম্যাপ দেখাচ্ছিল দূরত্ব 122 কিলোমিটার, সময় লাগবে 4.5 ঘন্টা। কিন্তু মাত্র 10-12 কিলোমিটার যাওয়ার পরই আমার কাঁধের ব্যথাটা অসহ্য হয়ে ওঠে। বাধ্য হয়ে বাইক থামিয়ে একটা ব্যথার ওষুধ খাই, তারপর দীপ্তিকে কিছু না জানিয়েই দাঁতে দাঁত চেপে বাইক চালাতে থাকি। দীপ্তিকে বলনি? ও তো বুঝতে পারার কথা যে তুমি কষ্টে আছো। ওকে বললে ও আবার মন খারাপ করত। গ্যাংটক আর লাচিনের মাঝে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে। সেখানে গিয়ে দেখি আরও 3 জন বাইকার দাঁড়িয়ে আছে, প্রণয়, প্রশান্ত আর মিঠু। ওদের 3 জনের কাছেও ডমিনোর বাইক। প্রণয় আগে 3-4 বার নর্থ সিকিম এসছে, তাই ওর ওই রাস্তাঘাট খুব চেনা। ও আমাদের লাচিনের একটা হোটেলের রুমের ব্যবস্থাও করে দেয়। আচ্ছা, অচেনা আর ভাগাচোরা রাস্তায় এমন সঙ্গী পাওয়াটা তো বেশ স্বস্তির ব্যাপার ছিল। অন্তত তোমরা একা ছিলে না। আমরাও ঠিক সেটাই ভেবেছিলাম, কিন্তু এরপর রাস্তা তার আসল রূপ দেখাতে শুরু করে। নাগারগ্রাম পেরোনোর পর রাস্তা বলে আর কিচ্ছু ছিল না। পুরো রাস্তা কাদায় ভর্তি, এবড়ো খেবড়ো, চওড়ায় মাত্র 4-5 ফুট। বাইকের পেছনে সিটে দীপ্তি, তার ওপর এত ভারী ব্যাগপত্র। ওই কাদার মধ্যে দিয়ে বাইক চালানো এক দুঃস্বপ্ন ছিল। চাকা তো স্লিপ করার কথা ওই কাদায়।
বারবার চাকা কাদায় বসে যাচ্ছিল। বাইক কয়েকবার পিছলেও যায়, আমরা কোনো মতে পতন সামলি। বাকি 3 জনের সাহায্যে অনেক কষ্টে একটা চেকপোস্টে পৌঁছে পারমিট দেখিয়ে সন্ধ্যা নাগাদ আমরা লাচেন পৌঁছাই। ব্যথার ওষুধ খেয়ে সেই রাতে আমি প্রায় অজ্ঞান হওয়ার মতো ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু পরদিন ভোর 5টায় হঠাৎ ঘুম ভাঙে। কি হয়েছিল ভোরে? রুমের বাইরে তখন তাপমাত্রা -6 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় দীপ্তির প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। বাতাসে অক্সিজেনের অভাব, তার ওপর ওই হাড় কাঁপানো ঠান্ডা। দীপ্তি রীতিমতো খাবি খাচ্ছিল। -6 ডিগ্রি? একে তো তোমার নিজের কাঁধে মারাত্মক যন্ত্রণা, তার উপর দীপ্তির ওই অবস্থা। ওই চরম আতঙ্কের মুহূর্তে তুমি মাথা ঠান্ডা রাখলে কি করে? আমি ওকে গরম জল খাইয়ে কিছুটা শান্ত করার চেষ্টা করি। ওর বুকে পিঠে হাত বুলিয়ে দিই। সকাল 7টা নাগাদ একটু সুস্থ বোধ করলে আমরা লাচেন থেকে গুরুদুম্মার লেকের দিকে রওনা দিই। 65 কিলোমিটারের রাস্তা, কিন্তু মাত্র 20-25 কিলোমিটার যাওয়ার পরই ঝমঝম করে বরফ পড়তে শুরু করে। চারপাশ সাদা বরফে ঢেকে যায়। চারদিক দেখে স্বর্গ মনে হচ্ছিল। পাহাড়ে বরফ পড়া দেখতে ভালো লাগে, কিন্তু বাইকারদের জন্য তো ওটা মৃত্যুর সমান। ঠিক তাই। আর তখনই খবর আসে, সামনের রাস্তায় আর্মি হেলিপ্যাডের কাছে ব্ল্যাক আইস জমেছে। একটা গাড়ি একটু আগেই খাদে পড়ে গেছে, ফলে সেনাবাহিনী সামনের রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। বাপরে, ব্ল্যাক আইজ নামটা শুনেছি অনেকবার, কিন্তু পাহাড়ের রাস্তায় এই জিনিসটা ঠিক কতটা ভয়ঙ্কর? মারাত্মক ভয়ঙ্কর। এটা এমন একটা জিনিস, রাস্তার ওপর একেবারে স্বচ্ছ বরফের একটা পাতলা আস্তরণ পড়ে যায়। খালি চোখে দেখে মনে হবে রাস্তাটা হয়তো একটু ভিজে আছে বা কালো পিচ রাস্তায় দেখা যাচ্ছে, কিন্তু বাইকের বা গাড়ির চাকা ওই বরফের ওপর পড়লেই সব গ্রেপ শেষ। ব্রেক কাজ করবে না, সোজা পিছলে গভীর খাদে গিয়ে পড়তে হবে। বাপরে, তার মানে সেনাবাহিনী কোনো ঝুঁকি নিতে চায়নি? আর রাস্তাও বন্ধ, মানে আমাদের পুরো ট্রিপটাই বাতিল হয়ে গেল। প্রচণ্ড মন খারাপ নিয়ে আমরা গ্যাংটকের দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই। দুপুর 2টোর সময় লাচেনের হোটেল থেকে চেক আউট করার সময় ম্যানেজার আমাদের খুব বারণ করেছিলেন। উনি রীতিমতো কাকুতি মিনতি করে বলেছিলেন, এখন বেরোবেন না, খুব ভারী বৃষ্টি আসছে, রাস্তায় আটকে পড়বেন, ল্যান্ডস্লাইড হতে পারে, আজ রাতটা থেকে যান। স্থানীয় মানুষদের কথা তো সাধারণত ফেলে দেওয়া যায় না, তারা পাহাড়ের পালস বোঝেন। কিন্তু তোমরা কি সত্যি ওনার কথা অমান্য করে সেদিনই বেরিয়ে পড়েছিলে? হ্যাঁ, আমরা শুনিনি। আমাদের মাথায় তখন একটাই চিন্তা, পারমিটের মেয়াদ শেষ হয়ে যাবে, তাই গ্যাংটক ফিরে যাওয়াই ভালো। কিন্তু মাত্র 2.5 কিলোমিটার যাওয়ার পরই মুষলধারে বৃষ্টি শুরু হয়। কালো মেঘে গোটা আকাশ ঢেকে যায়। দিনের বেলাতেই রাতের মতো অন্ধকার, সঙ্গে কান ফাটানো বাজ পড়া শুরু হয়। তখন তো মনে হচ্ছিল নিশ্চয়ই যে ম্যানেজারের কথা শুনলেই ভালো হতো। প্রতি মুহূর্তে সেটা মনে হচ্ছিল, কিন্তু ফেরার উপায় ছিল না। তাড়াহুড়োয় আমার রেনকোটটা লাগেজের একদম ভেতরে প্যাক করা ছিল। ওই প্রবণ বৃষ্টির মধ্যে ব্যাগ খুলে সেটা আর বের করতে পারেনি। পুরো ভিজে ঠান্ডায় জবুথুবু হয়ে বিকেল 5টা নাগাদ আমরা তুং চেকপোস্টে পৌঁছাই। সেখানে একটা কোনায় আগুন জ্বলছিল, আমরা সবাই গিয়ে শরীর গরম করতে থাকি। ঠিক তখনই প্রণয়, মিঠু আর প্রশান্ত জানায় ওরা নাকি রাতেই নিউ জলপাইগুড়ি ফিরে যাবে। কি বলছো? এত রাতে ওই বৃষ্টির মধ্যে পাহাড়ের ভাঙা রাস্তা দিয়ে সোজা নিউ জলপাইগুড়ি? দূরত্ব তো অনেকটাই হওয়ার কথা, আর তোমার শরীরের অবস্থাও তো তখন একেবারে শেষ পর্যায়ে। প্রায় 280 কিলোমিটার রাস্তা, আর আমার অবস্থা তখন শোচনীয়। আমাদের এই আলোচনা চলার মাঝখানেই একজন আর্মি অফিসার এগিয়ে আসেন। এত রাতে ওদের বেরোতে খুব কড়াভাবে নিষেধ করেন উনি বলেন রাস্তা খুব খারাপ, রাতে যেন আশেপাশে কোনো হোমস্টেতে থেকে যায়। প্রণয় বলে যে ওরা সামনের রাস্তায় হোমস্টে খুঁজবে, না পেলে সোজা জলপাইগুড়ি চলে যাবে। অফিসার কিছু বললেন না এরপর? উনি বুঝতে পারেন যে এদের বুঝিয়ে খুব একটা লাভ নেই। উনি জানতে চান ওরা কোন রাস্তায় যাবে, কাঁচা রাস্তা নাকি জঙ্গলের রাস্তা। মিঠু জানায় যে ওরা জঙ্গলের রাস্তা নেবে, কারণ কাঁচা রাস্তা বৃষ্টিতে আরও বিপজ্জনক হয়ে আছে। অফিসার তখন সরাসরি সতর্ক করে বলেন, জঙ্গলের রাস্তা দিয়ে যাবেন না, বন্যজন্তুর ভয় আছে, কাঁচা রাস্তা দিয়ে ধীরে ধীরে চলে যান, নিরাপদে পৌঁছাবেন। বন্যজন্তুর ভয়ে, তাও রাতে? কিন্তু মিঠুর এক অদ্ভুত জেদ চেপে যায়। ওরা জঙ্গলের রাস্তা দিয়েই যাবে, আমরা 4 জন আছি, আমাদের কিছু হবে না। সন্ধ্যা 6টায় আমরা ম্যাপে জলপাইগুড়ি ভায়া ফরেস্ট রুট সিলেক্ট করে এগোতে শুরু করি। অন্ধকার জঙ্গল, প্রবল বৃষ্টি আর অজানা একটা রাস্তা। ম্যাপ কি অন্তত ঠিকমতো কাজ করছিল তখন? একদমই না। কিছুটা যাওয়ার পরই ফোনের টাওয়ার পুরোপুরি গায়েব হয়ে যায়। বন্যার কারণে প্রচুর রাস্তা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল আগেই। আমরা শুধু নিজেদের অনুমানের ওপর ভরসা করে কোনো ম্যাপ ছাড়াই একটা এবড়োখেবড়ো জঙ্গলের রাস্তা ধরে গভীর অন্ধকারের ভেতর ঢুকে পড়ি। রাত তখন 8:30। আর তোমার কাঁধের ব্যথা? কাঁধের যন্ত্রণায় আমার তখন প্রায় চোখ ফেটে জল বেরিয়ে আসছে। মনে হচ্ছে আমি আর এক হাতও বাইক টানতে পারবো না।
আমি বাইক রাস্তার পাশে দাঁড় করাই, আমাকে থামতে দেখে বাকিরাও থামে। আমি ওদের বলি, সামনে একটা পুরনো বাড়ি দেখা যাচ্ছে, মনে হয় কেউ থাকে, চলো কিছু টাকা দিয়ে আজকের রাতটা অন্তত এখানেই থেকে যাই। বাকিরা রাজি হলো? আমার কথা শুনে প্রশান্ত ভীষণ বিরক্ত হয়। সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে এখানে কিছুতেই থাকবে না, সোজা জলপাইগুড়ি যাবে। এই বলে সে একাই বাইক স্টার্ট দিয়ে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। বলো কি, ওকে তোমরা একা ছেড়ে দিলে? ওই ঘুটঘুটে অন্ধকারে একটা অচেনা জঙ্গলে কেউ এভাবে একা চলে যেতে পারে? আমরা ওকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও কোনো কথাই শোনেনি। প্রণয় আর মিঠুও তখন কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেছিল। ওরাও বুঝতে পারছিল না কি করা উচিত। কিন্তু আমি ওদের কোনো মতে বোঝাই যে আজ রাতটা এখানেই থেকে যাই। প্রশান্ত সামনে গিয়ে কিছু বুঝতে না পারলে ঠিক ফিরে আসবে। তারপর ওরা রাজি হলো? ওরা শেষমেশ রাজি হয়, কিন্তু আমাকে বলে আগে গিয়ে কথা বলে আসতে। রাস্তা থেকে বাড়িটা প্রায় 50 মিটার দূরে জঙ্গলের দিকে। একটা অদ্ভুত সেকেলে ধাঁচের বাড়ি। কাঠের জানালাগুলো পুরনো, স্যাঁতস্যাঁতে মাটির একটা গন্ধ আসছিল। আমি মেন গেটের কাছে গিয়ে দাঁড়াই। বাড়ির পেছনে একটা খোলা জায়গা আর একটা জানালা চোখে পড়ে। আমি দরজায় ধাক্কা দিই। কেউ দরজা খুলল? 10-15 সেকেন্ড পার হয়ে যায়, কোনো সাড়া শব্দ নেই। আমি গলা ছড়িয়ে বলি, ভেতরে কেউ আছেন? আমরা খুব ক্লান্ত, শুধু রাতটুকু কাটানোর জন্য একটা রুম চাই। আরও 5-7 সেকেন্ড কেটে যায়, পুরো নিস্তব্ধ। আমি ভাবি হয়তো কেউ নেই। যেই ঘুরে বাইকের দিকে পা বাড়াবো, ঠিক তখনই ভেতর থেকে ঝাড়ু দেওয়ার একটা আওয়াজ আসে। খস খস খস। নিস্তব্ধ জঙ্গলের মাঝখানে ঝাড়ু দেওয়ার আওয়াজ, কিন্তু কেউ তো কোনো কথা বলছিল না। শুধু অস্বস্তিকর নয়, আমি গেটের কাছে আসতেই আওয়াজটা থেমে যায়। আমি খুব স্পষ্টভাবে শুনতে পাই কেউ একজন ভেতর থেকে ধীরে ধীরে হেঁটে এসে ঠিক দরজার ওপাশে দাঁড়ালো। কয়েক মুহূর্ত পর চুরির আওয়াজ রিনঠিন রিনঠিন। আমি নিশ্চিত হই ভেতরে কোনো মহিলা আছেন। আমি আবার ডাকি, কাকিমা, একটা রুম হবে, শুধু রাতটা থাকবো আমরা। উনি কোনো উত্তর দিলেন না। কোনো উত্তর নেই। প্রণয়রা দূর থেকে বলছিল, বাদ দে ভাই, চল এগিয়ে যাই। কিন্তু আমার কাঁধের ব্যথা তখন আমার সহ্যসীমার পুরোপুরি বাইরে। আমি ভাবলাম বাড়ির পেছনের খোলা জানালাটা দিয়ে একবার উকি মেরে দেখি। আমি খুব সাবধানে পা টিপে টিপে বাড়ির পেছনে যাই, আর সেখানে গিয়ে যা দেখলাম, আমার সারা শরীরে যেন কেউ নিমিষে বরফ জল ঢেলে দিল। কি দেখেছিলে জানালার ওপাশে? কে ছিল ওখানে? একজন বৃদ্ধা, বয়স ওই 60 বা 65 হবে। তিনি উঠোনে ঝাড়ু দিচ্ছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঝাড়ুটা মাটিতে ঘষার কোনো আওয়াজ হচ্ছিল না। আমি এতটাই ক্লান্ত ছিলাম যে অন্য কিছু না ভেবেই ডাক দিই, কাকিমা, একটা রুম পাওয়া যাবে? উনি তোমার দিকে তাকালেন? আমার গলা শুনে বৃদ্ধা খুব ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকান। আমি তার মুখটা দেখলাম, পুরো সাদা, চামড়ার নিচে এক বিন্দু রক্ত নেই যেন। চোখের দৃষ্টি সম্পূর্ণ শূন্য, মৃত মানুষের মতো। ওই সাদা ফ্যাকাশে মুখটা নিয়ে তিনি জানালার দিকে আঙুল তুলে কিছু একটা ইশারা করলেন। আমি ভাবলাম হয়তো ভেতরে যাওয়ার রাস্তা দেখাচ্ছেন। তারপর? কিন্তু আমি কিছু বোঝার আগেই সেই বৃদ্ধা জানালার দিকে ঘুরলেন এবং শূন্যে ভাসতে ভাসতে কোনো রকম অবলম্বন ছাড়াই জানালার ভেতর দিয়ে ঘরের ঘুটঘুটে অন্ধকারে মিলিয়ে গেলেন। বাপরে, আমার গায়ে কাঁটা দিচ্ছে। ওই অবস্থায় তোমরা আবার ওই অন্ধকার রাস্তাতেই বাইক নিয়ে নামলে? তোমাদের তো তখন পুরো প্যানিক অ্যাটাক হওয়ার কথা। আমার গলা চিরে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে আসে। আমার চিৎকার শুনে দীপ্তি ছুটে আসে। আমি কাঁপা গলায় বলি, ওই কাকিমা, কাকিমাটা ভেতরে চলে গেল শূন্যে ভেসে। দীপ্তি আমার হাত চেপে ধরে বলে, এখানে কেউ নেই, চলো এখান থেকে পালাও। ও আমাকে এক প্রকার টেনে বাইকের কাছে নিয়ে যায়। আমরা সিদ্ধান্ত নিই আর এক মুহূর্ত এখানে নয়, সোজা জলপাইগুড়ি। প্রশান্ত তো আগেই বেরিয়ে গেছিল, তোমরা তিনজন কিভাবে এগোলে? আমরা ঠিক করি প্রণয় একদম সামনে থাকবে, আমি আর দীপ্তি মাঝে, আর মিঠু পেছনে। কেউ কাউকে ছেড়ে যাব না। ধীরে ধীরে আমরা পাহাড়ি জঙ্গল ছিঁড়ে এগোতে শুরু করি। কিছুক্ষণ যাওয়ার পরই আমার মনে হলো একটা কালো ছায়া যেন আমাদের বাইকের ঠিক সামনে দিয়ে রাস্তা পেরিয়ে গেল। ছায়া মানে কোনো জন্তু জানোয়ার? আমি ভাবলাম হয়তো অতিরিক্ত ক্লান্তির কারণে আমার চোখের ভুল হচ্ছে। আমি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ চালাতে থাকি। ঠিক তখনই পেছনের সিটে বসে থাকা দীপ্তি আমার কানের কাছে মুখ এনে ফিস করে বলে, প্রণয়ের বাইকের পেছনে দেখতে পাচ্ছ একটা মানুষের ছায়া বসে আছে? আমার বুকটা ছ্যাঁত করে ওঠে। দীপ্তি দেখতে পাচ্ছিল, কিন্তু ও তো এমনিতেই ভয় পেয়েছিল। তুমি ওকে কি বললে তখন? আমি বুঝতে পারছিলাম আমাদের চারপাশের পরিস্থিতি একদম স্বাভাবিক নেই, কিন্তু দীপ্তি ভয় পেয়ে আরও আতঙ্কিত হলে বিপদ বাড়বে। তাই আমি ওকে বলি, কিছু না, ওটা হয়তো বাইকের আলোর ছায়া পড়ছে। আমরা একটা চড়াই ভাঙছিলাম তখন। রাত তখন 12:30।
তারপর ওই ছায়াটা কি চলে গেছিল? সেটার দিকে আর তাকাতে পারেনি। চড়াই ওঠার সময় দেখি রাস্তার পাশে একজন লোক বালতি আর মগ নিয়ে তার স্কুটার ধুচ্ছে। মগ দিয়ে জল তুলে তুলে স্কুটারের গায়ে ঢালছে। ওই খুঁটঘুটে অন্ধকারে জঙ্গলের মাঝখানে রাত 12:30টায় কেউ স্কুটার ধুচ্ছে, দৃশ্যটা ভীষণ অস্বাভাবিক। একদমই। তোমাদের কিছু বলেনি লোকটা? আমরা লোকটার দিকে একবার তাকালাম, কিন্তু কেউ কিছু বললাম না। ভাবলাম হয়তো স্থানীয় কেউ হবে। যদিও আশেপাশে কোনো জনবসতি বা আলোর চিহ্ন ছিল না। কিন্তু আসল ঘটনাটা ঘটল চড়াই পার হয়ে যখন আমরা উত্তরাই দিয়ে নামতে শুরু করলাম। আমরা আবার ঠিক সেই একই দৃশ্য দেখলাম। সেই একই লোক রাস্তার পাশে স্কুটার দাঁড় করিয়ে জল দিয়ে ধুচ্ছে। একই লোক, একই দৃশ্য। তার মানে তোমরা এগোচ্ছিলে না, তোমরা কি এক জায়গাতেই গোল হয়ে ঘুরছিলে? হ্যাঁ, আমরা লোকটার থেকে প্রায় 60 মিটার দূরে বাইক থামাই। রাত তখন 1:30টা। প্রণয় আমাদের ইশারা করে কাছে ডাকে। ও বলে, আমি কিছু বুঝতে পারছি না, আমার ম্যাপ একটু আগে কানেক্টেড হয়েছিল, আবার চলে গেছে। সামনে ফ্লাওয়ার ভ্যালি বলে একটা জায়গা দেখাচ্ছে, তারপর আর কিছু নেই। ম্যাপ শেষ, ওপারে তিস্তা নদী। আর এত রাতে জঙ্গলে দাঁড়ানোটাও সেফ নয়। মানে তোমরা পুরোপুরি আটকে পড়েছিলে একটা চক্রের মধ্যে। একদম। মিঠু পেছন থেকে বলে ওঠে, আমাদের কাছে কোনো উপায় নেই, অন্য রাস্তাও চিনি না। যে রাস্তাটা সামনে দেখা যাচ্ছে, চলো ওটাই ধরে এগোই। আমরা আবার এগোতে থাকি। স্কুটার ধোয়া লোকটাকে পার হওয়ার কিছুক্ষণ পরই রাস্তার পাশে একটা ছোট জলপ্রপাত দেখতে পাই। জলের শব্দ পাচ্ছিলাম আমরা সেটা পার হয়ে সামনের দিকে চলতে থাকি। কিন্তু ঠিক 1 ঘন্টা পর আমরা আবার সেই একই জলপ্রপাতের সামনে এসে দাঁড়াই। তার মানে তোমরা একটা লুপের মধ্যে আটকা পড়েছিলে। তখন তোমাদের কি অবস্থা? আমরা পুরো দিশেহারা। তৃতীয়বার জলপ্রপাতটার কাছে আসার পর আমরা সবাই বাইক থামাই। আমরা বুঝতে পারছিলাম যে আমাদের সাথে কোনো একটা খেলা চলছে। সময় আর জায়গা যেন গুলিয়ে গেছে। আমরা যখন নিজেদের মধ্যে কথা বলছি, হঠাৎ প্রণয় আমাকে ওর দিকে টেনে নেয়। খুব ফিসফিস করে বলে, ভাই সামনের পাহাড়ের চূড়াটার দিকে একবার তাকা। প্রণয় কিছু দেখেছিল? ওর গলাটা এতটাই চাপা ছিল যে দীপ্তি বা মিঠু শুনতে পায়নি। আমি খুব ধীরে মাথা তুলে পাহাড়ের চূড়ার দিকে তাকাই। কি ছিল ওই পাহাড়ের চূড়ায়? চূড়ার ঠিক এক কোণায় একটা অবয়ব বসে আছে। সাদা রঙের একটা শাল দিয়ে পুরো শরীরটা মোড়ানো, কিন্তু মুখটা কুচকুচে কালো। নাক, চোখ, মুখ কিচ্ছু বোঝা যাচ্ছে না, শুধু একটা ঘন কালো অন্ধকার মুখ। আমার শুনতেই গা ছমঝম করছে। ওটা কি তোমাদের দিকে তাকিয়েছিল? অবয়বটা একদম সোজা হয়ে বসে নিচের উপত্যকার দিকে, মানে ঠিক আমাদের দিকেই একদৃষ্টে তাকিয়ে আছে। ওটার দিকে তাকানোর সাথে সাথেই চারপাশের তাপমাত্রা যেন নিমেষে আরও কয়েক ডিগ্রি কমে গেল। হাড় কাঁপানো ঠান্ডা একটা স্রোত আমার শিরদাঁড়া দিয়ে নেমে গেল। মনে হলো মৃত্যুর শীতল স্পর্শ। আমি প্রণয়ের কানে ফিসফিস করে বললাম, দীপ্তিকে একদম বলিস না। প্রণয় কি বলল? প্রণয় মাথা নেড়ে সবাইকে বলল, তাড়াতাড়ি বাইকে উঠ, এক্ষুনি বেরোতে হবে এখান থেকে। রাত তখন 2:45। ভাবতেই পারছি না, একটা অবয়ব তোমাদের দিকে তাকিয়ে আছে ওপর থেকে। দীপ্তি কি তখনও কিছু বুঝতে পারেনি? না, কিন্তু আমি জানতাম আমাদের এই চক্রটা যেভাবেই হোক ভাঙতে হবে। কোনো অশুভ শক্তি আমাদের আটকে রেখেছে। আমি দীপ্তিকে বললাম, তোর ব্যাগে যে স্পিকারটা আছে ওটা বেল করে ফুল ভলিউমে হনুমান চালিসা চালিয়ে দে। হনুমান চালিসা? এটা ভালো বুদ্ধি ছিল। দীপ্তি কোনো প্রশ্ন না করে স্পিকার অন করে দেয়। ঘন নিস্তব্ধ জঙ্গলের বুক চিরে ফুল ভলিউমে হনুমান চালিসা বাজতে থাকে। আর আমরা বাইকে থ্রটল পুরো ঘুরিয়ে দিই। আমরা ধরেই নিয়েছিলাম যে আবার হয়তো সেই জলপ্রপাতের কাছেই গিয়ে পৌঁছাবো। কিন্তু হনুমান চালিসা অর্ধেক চলার পরই দূরে একটা আলো দেখতে পাই আমরা। একটা অন্য রাস্তা যেন হঠাৎ করে আমাদের সামনে খুলে যায়। তার মানে লুপটা ভেঙেছিল শেষমেশ। হ্যাঁ, আমরা আলোর দিকে বাইক ছুটিয়ে দিই। গিয়ে দেখি ওটা সিংথাম চেকপোস্ট। আমরা চেকপোস্টে পারমিটের কাগজ জমা দিয়ে সোজা নিউ জলপাইগুড়ির দিকে রওনা দিই। তার মানে ওই চক্রটা থেকে তোমরা বেরোতে পেরেছিলে, কিন্তু জঙ্গল তো তখনও শেষ হয়নি। একদমই। ভোর 5:15, সামনে সেবক রোডের জঙ্গল, টানা 34 কিলোমিটারের রাস্তা। জঙ্গলে ঢোকার ঠিক আগে একটা কালীমাতার মন্দির আছে। সেখানে প্রণয় বাইক থামিয়ে খুব কড়া গলায় আমাদের বলে, যাই হয়ে যাক, সেবক রোডে কেউ বাইক থামাবে না। আমাদের যত দ্রুত সম্ভবই জঙ্গল পার হতে হবে। ভোর হয়ে আসছে, তাও প্রণয় এত কড়াভাবে বারণ করলো কেন? ও কি কিছু আঁচ করতে পারছিল আগে থেকেই? হয়তো। দীপ্তি অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? আমি পাশ থেকে বলি, কিছু না, বন্যজন্তু আছে তো, তাই বলছে। কিন্তু সেবক রোডে ঢোকার সাথে সাথেই আবহাওয়ার একটা অস্বাভাবিক পরিবর্তন হলো। ডিসেম্বরের ভোরবেলা হঠাৎ করে এক প্রবল ঝড় শুরু হলো। বাতাসটা এত তীব্র ছিল যে মনে হচ্ছিল আমাদের ধাক্কা দিয়ে খাদে ফেলে দিতে চাইছে। গাছের ডালপালাগুলো বিকট শব্দ করে দুলছে। মানে জঙ্গল পার হওয়াটা এত সহজ ছিল না। প্রণয় ওর বাইকের স্পিড 100, 120, 130-এ তুলে দেয়।
ওকে দেখে আমি আর মিঠু স্পিড বাড়াই। চারপাশ ঝাপসা হয়ে আসছে বাতাসে। আর ঠিক তখনই রাস্তার ঠিক পাশে আমি তাকে দেখতে পাই। কি কি দেখলে তুমি রাস্তার পাশে? একটা লোক দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। শরীরটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে, চামড়াগুলো হাড়ের সাথে সেটে আছে। গর্তের মতো দুটো চোখ, কিন্তু ভেতরে মনি নেই, শুধু অন্ধকার শূন্যতা। গলা থেকে কোমর পর্যন্ত মোটা দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা। আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা, ওর ঘাটটা সম্পূর্ণ ভেঙে বাঁদিকে অস্বাভাবিকভাবে ঝুলে আছে। জাস্ট নিঃশ্বাস নিতে পারছি না আমি। লোকটা ওই ঝুলে থাকা ঘাড় নিয়েই আমাদের দিকে ঘুরে তাকালো। ওটা তোমাদের দিকে আসছিল, তারপর কি হলো? আমি বুঝতে পারছিলাম লোকটা আমাদের দিকেই এগোচ্ছে। আমি দীপ্তিকে চিৎকার করে বলি, দীপ্তি, সামনে একটা লোক আছে, একদম তাকাবি না ওর দিকে। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই দীপ্তি ওকে দেখে ফেলে। একটা বিকট গগনভেদী চিৎকার করে ওঠে দীপ্তি। ও আমার পিঠের মধ্যে মুখ গুজে খামচে ধরে আমাকে। আমি কোনো দিকে না তাকিয়ে বাইকের স্পিড 130 তুলে সোজা ওখান থেকে বেরিয়ে আসি। বাপরে, তারপর? দীর্ঘক্ষণ দম বন্ধ করে বাইক ছোটানোর পর অবশেষে আমরা সেবক রোড পার হয়ে শিলিগুড়ি আর্মি বেস ক্যাম্পের সামনে এসে বাইক থামাই। যাক, শেষ পর্যন্ত তোমরা একটা নিরাপদ জায়গায় পৌঁছতে পেরেছিলে। প্রাণটা তো অন্তত বাঁচলো। আমরাও ঠিক সেটাই ভেবেছিলাম। শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি মাত্র 10 কিলোমিটার। মিঠু আর প্রণয় ওদের বাড়ি চলে যায়। আমি আর দীপ্তি এতটাই ক্লান্ত ছিলাম, শারীরিক আর মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলাম যে শিলিগুড়ির ভেতরেই একটা হোটেলের রুম নিই। ঠিক করি সারাদিন ঘুমিয়ে তারপর আসানসোলের দিকে রওনা দেব। আমরা হোটেলে গিয়ে গভীর ঘুমে তলিয়ে যাই। কিন্তু আবার কি হলো হোটেলে? হঠাৎ দীপ্তি বিকট চিৎকার করে জেগে ওঠে। কে তুমি? কি করছো এখানে? ওর চিৎকারে আমি লাফিয়ে উঠি খাট থেকে। দীপ্তি তখনও সমানে চিৎকার করে যাচ্ছে। কে তুমি? কি চাই তোমার? আমি ওকে ধরে ঝাঁকাই, দীপ্তি, আমি জনার্দন, কি হয়েছে? ও কিছু দেখেছিল ঘরের ভেতর। দীপ্তি তখন থরথর করে কাঁপতে কাঁপতে আমার দিকে তাকায়। ওর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে ভয়। ও ফিসফিস করে বলে, সেবক রোডের ওই ঘাড় ভাঙা লোকটা তোমার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। না, এটা হতে পারে না। ওটা তোমাদের সাথে হোটেল পর্যন্ত চলে এসেছিল। আমার পুরো শরীরের রক্ত জল হয়ে যায়। আমি এক ছুটে ব্যাগের কাছে যাই। আমার ব্যাগে ভগবদ্গীতা রাখা ছিল। আমি সেটা বের করে নিজের হাতে শক্ত করে ধরি, আর অন্য হাত দিয়ে দীপ্তির হাত চেপে ধরি। সারা রাত আমরা ওইভাবে একে অপরের হাত ধরে বিছানায় বসেছিলাম। চোখের পাতা এক করতে পারিনি। সকাল হওয়ার পর কি করলে তোমরা? সকালে আলো ফোটার পর আমরা স্নান করে সোজা কাছের একটা হনুমান মন্দিরে যাই, পুজো দিই, তারপর বাইকে সব জিনিসপত্র বেঁধে এক নিঃশ্বাসে আসানসোলে ফিরে আসি। এত কিছুর পর তোমরা কি জানতে পেরেছিলে যে আসলে কি ঘটেছিল ওই রাস্তায়? ওই রাতে তোমরা যাদের দেখেছিলে ওরা কারা ছিল? হ্যাঁ, আমরা যে রাস্তা ধরে নিউ জলপাইগুড়ির দিকে আসছিলাম সেটার একটা মর্মান্তিক ইতিহাস আছে। সিকিমের ওই ভয়ঙ্কর বন্যায় ওই রাস্তার ধারের আস্ত গ্রামগুলো চোখের নিমেষে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। অসংখ্য মানুষ, বাচ্চা, বৃদ্ধ, কেউ বাঁচতে পারেনি। জলের তোড়ে ভেসে গিয়েছিল সব। তার মানে ওই রাতে তোমরা যাদের দেখেছিলে, ঝাড়ু দেওয়া বৃদ্ধা, স্কুটার ধোয়া লোকটা বা সেবক রোডের ওই অবয়ব, ওরা কেউ বেঁচে নেই? বন্যার জল হয়তো রাস্তাঘাট সব ভাসিয়ে নিয়ে গেছিল, কিন্তু কিছু আত্মাকে ওখানেই আটকে রেখে গেছে চিরকালের জন্য। সত্যি বলতে আর কিছু শোনার মতো অবস্থায় নেই আমি। এই ধরনের আরও কন্টেন্টের জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।